বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাইকে নিয়ে এই তো দেখুন আজকে গুরুত্বপূর্ণ টিপস সহ কাঁচামরিচ এবং রসুনের আচার নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো জানি না আপনাদের থেকে আমার এই গুরুত্বপূর্ণ টিপস কাঁচামরিচ রসুনের আচার কেমন লাগে। তো চলুন আমার সাথে দেখার ইচ্ছা থাকলে পুরো রেসিপিটা সাথে থেকে দেখে নিন বন্ধুরা। তো বন্ধুরা আমি কিন্তু এটা ছবি তোলার জন্য বা আপনাদের সাথে শেয়ার করার জন্য এভাবে সাজিয়ে নিলাম। এখানে 6টা রসুন, এই 2টা সহ এই সবগুলো কোয়া মিলে 6টা রসুন নিয়ে নিলাম বন্ধুরা। তো এগুলো আমি এখন সুন্দর করে এই দুটো খোসাটা ছাড়িয়ে নেব। এরপর এখানে দেখুন আমি আধা কেজির মতো কাঁচামরিচ নিয়ে নিছি। তো আধা কেজি হবে, আধা কেজির মতো না। এরপর এখানে এই যে পিছনের দিকটা একটু ভেঙে ভেঙে নেব বন্ধুরা। এটা ভেঙে নেওয়ার কারণ হচ্ছে যাতে আমি আচারটা যখন করব তেলের মধ্যে তখন যাতে মরিচটা ঠুসঠাস করে ফুটে গায়ে না আসে বা চতুর্দিকে ছিটিয়ে না যায়, এই জন্য সবগুলোর পিছনে এইভাবে একটু একটু ভেঙে নেব। মশলার 5 ফোড়ন দিয়ে দিলাম আচারের স্বাদ অনুযায়ী অল্প করে। এখানে আস্ত ধনিয়া দিয়ে দিলাম কিছুটা, পোস্ত আছে 4 চামচ, ছোটোগুলোই 1 চামচ, হলুদ সর্ষে দিলাম 1 চামচ উঁচু করে। তো যেহেতু 5 ফোড়নের মধ্যে সব কিছু কম থাকে তাই আমি একটু পোস্ত আর হলুদ সর্ষেটা একটু বাড়াই দিলাম, সেই সাথে ধনিয়াটাও দিলাম। তো এগুলো আমি সামান্য একটু গ্যারান ছোটা পর্যন্ত এভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর পাটার মধ্যে আমি গুঁড়ো করে নেব। অল্প আঁচে করে দিছি যাতে মশলাটা পুড়ে না যায়, পুড়ে যাইলে কিন্তু আচারটা খেতে তিতে লাগবে। 1 বোতল সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আচার বানাবো সেখানে কি টক না দিলে কি হবে, তাই আমি দেখুন তেলটা গরম হতে হতে তো এখানে কিছুটা তেঁতুল নিয়ে নিছি। দেখুন 1 বছর আগের তেঁতুল, কত সুন্দর ডিপে রাখছি, এখনও কিন্তু কালারটাও পরিবর্তন হয় নাই, খুবই যত্ন করে রাখার কারণে। এই তো একটু পানি নিয়ে নিলাম, নিয়ে টকটা বের করার জন্য তেলটা গরম হওয়ার পরে 4-5টা তেজপাতা দিয়ে দিলাম ধুয়ে। তো এখন আমি এটা দেখুন রসুনটা দিয়ে দিচ্ছি। সবগুলো রসুন আগে দিয়ে দেব। তো বন্ধুরা রসুন সবগুলো দেওয়ার পর তেজপাতা রসুন তেলের সাথে আমি কিছুক্ষণ ভেজে নেব, বেশি না 1 মিনিট পর্যন্ত। জুড়া আছে দিয়ে 1 মিনিট এভাবে ভেজে নিলাম। তেঁতুলের টকটা দিয়ে দেব এ পর্যায়ে। তো এর আগে কিন্তু আমি জালটা কমাইয়ে দিছি, মাঝারি আছে করে দিছি। তো এখন এটা নেড়ে নেব। টকটা দেওয়ার সাথে সাথে এটা মশলাটা আদা গুঁড়ো করে রাখছি, তো এখান থেকে 1 চামচ 4 চামচে দিয়ে দিলাম। এগুলো কিন্তু পরে দেব। মশলাটা দেওয়ার সাথে সাথে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার সাথে সাথে সামান্য একটু লবণও দিচ্ছি বন্ধুরা, যাতে টক মিষ্টি ঝালের স্বাদটা আরও ভালো হয়। তেঁতুলের টকের পানিটা শুকিয়ে নেব, ঘন ঘন কিন্তু নাড়তে হবে, নাইলে কিন্তু করেছে চিনি দেওয়ার কারণে তেঁতুলের টকটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাশাআল্লাহ কত সুন্দর একটা গ্যারান বের হয়েছে। তো বন্ধুরা এই পর্যায়ে আমি সামান্য একটু হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি, আধা চামচেরও অর্ধেক, কালারটা খুবই সুন্দর আসবে আচারে, তাই দিলাম। এখানে আর গুঁড়িমরিচ দেওয়ার দরকার নেই, যেহেতু কাঁচামরিচ ঝালি, তো অন্য কোনো গুলমরিচ বা গুঁড়িমরিচ এগুলো দেবো না আমি। তেঁতুলের পানিটা শুকানোর পরে এই তো কাঁচামরিচটা আমি দিয়ে দিচ্ছি, আর লালটা কিছুটা মিলে দিছি যাতে আচারটা দেখতে সুন্দর লাগে। তো এখন দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি মাঝারি আছে অনবরত নেড়ে নেড়ে মরিচের যাতে একটুখানি পানি না থাকে এভাবে করে নেব। তো বন্ধুরা আপনাদেরকে আমি শুরুতে বলছি গুরুত্বপূর্ণ একটা টিপস বলবো। এটা হচ্ছে ধরেন যাদের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাদের জন্য, যেমন ধরেন আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তো আমি কিন্তু কখনো গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরে কাঁচামরিচ খাই না, কেননা আমার শরীরে একটা ব্যথা আছে, এটা নাকি গ্যাস্ট্রিকের ব্যথা। তো আমি ডাক্তারকে দেখানোর পরে যখন আমি আমার শরীরের এই ব্যথাটার কথা খুলে বলছি বন্ধুরা, তখন উনি তো অনেক বড় ডাক্তার মেডিকেলের, তো উনি আমাকে বলছে যে আপনি কি কখনো গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরে কাঁচামরিচ খান? আমি বলি যে হ্যাঁ খাই।
তো উনি বলে যে কেন খাও, কবে এভাবে খাবেন না, কারণ যাদের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, এই ধরনের ব্যথা থাকে, তারা কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরে যে কোনো সময়ে কাঁচামরিচ খেতে পারে না। তবে আপনি রান্নার মধ্যে কাঁচামরিচ দিয়ে রান্না করে খান, কিন্তু কাঁচাটা খাবেন না, এতে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, বেশি প্রবলেম দেখা দেয়। তো এটা বলার পরে বন্ধুরা আমি তখন থেকে আর কাঁচামরিচটা খাই না। তবে আমার খুবই পছন্দ ছিল কাঁচামরিচটা খাওয়া। তো যেহেতু আমার এই শরীরের ব্যথার কারণে আমি যখন থেকে ওনার কথাটা শুনছি, আমি সত্যিই কাঁচামরিচ খাওয়াটা বন্ধ করে দিছি। কিন্তু তরকারির মধ্যে যথেষ্ট পরিমাণে দিই ঝাল কাঁচামরিচ, দেওয়ার পর খেলে সমস্যা হয় না। কিন্তু কাঁচামরিচটা খেলে দেখি যে আমার এই ধরনের সমস্যা হয়। আমি ওই ডাক্তারটার কথা শোনার পরে এটা আমি নিজে যাচাই করে দেখছি, সত্যি তো যখন আমি খাওয়া বন্ধ করে দিছি এখন কিন্তু আমার ওই ব্যথাটা নাই বললে সারে। কিন্তু মাঝে মধ্যে লোভ সামলাতে না পারলে কাঁচামরিচ দিয়ে ভাতের সাথে খাইলে কিন্তু আমার ব্যথাটা দেখা দেয়। তো আপনাদের যদি ভালো লাগে আমার এই গুরুত্বপূর্ণ টিপসটা বন্ধুরা আমি নিজের থেকে, নিজের শরীরের অসুস্থ থেকে, আইডিয়ার থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আমার এই মরিচের আচারটা দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এটা আমি 2 মিনিট পর্যন্ত যতক্ষণ আপনাদের সাথে কথা বললাম ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিলাম। এরপর আমি এই তো সব মশলাগুলো আপনাদেরকে যেগুলো দেখাইছি টেলে নিছি ওটা দিয়ে দিচ্ছি সবগুলো। তো দিয়ে দিলাম বন্ধুরা। দেওয়ার পর এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে, যাতে মরিচের একদম পানিটা না থাকে, এভাবে শুকিয়ে নেব। এই আচারটা করার পর আপনারা কিন্তু যদি করে থাকেন, এটা কিন্তু যে কোনো মুহূর্তে একটু তরকারি না থাকলে 2টো কাঁচামরিচ, 2 কোয়া রসুন নিয়ে একটু মশলা শুদ্ধ নিয়ে তেলের সাথে কচলিয়ে পান্তা ভাত বলেন গরম ভাত বলেন খেলে খুবই ভালো লাগবে। সেই সাথে যখনই আপনাদের মাংস রান্না করেন, সবজি অথবা তরকারি রান্না করেন, তখনই আপনারা এখান থেকে রসুন মশলা কাঁচামরিচ সহ একটুখানি নিয়ে ব্লেন্ডার অথবা পাটায় পিষে যদি মাংসতে অথবা তরকারিতে দেন, তাহলে কিন্তু নিরামিষ সবজিতে এগুলোতে যদি আপনারা ব্লেন্ডার বা পাটায় পিষে দেন খুবই অসাধারণ লাগবে খেতে। আমি কিন্তু এই যে ডাক্তারের কথা শোনার পরে যখন কাঁচামরিচ খাই না, তখন আমি চিন্তা করলাম যে এইভাবে যদি আমি আচারটা করে রাখি, তো আমি যদি যত্ন সহকারে এইভাবে আচার করে রাখি, যে কোনো মুহূর্তে আমার কাজে লাগবে। তো আমার গ্যাস্ট্রিকের প্রবলেম যখন, এভাবে আমি 1টা 2টা বের করে যে কোনো মুহূর্তে খেতে পারবো, বা তরকারি মাছ মাংস তো দিতে পারবো। এই তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। মশলাগুলো সবগুলো কিন্তু নিচে নিচে এইভাবে পুরা করে নিলাম বন্ধুরা। তো যতই মরিচের পানিটা শুকাবেন ততই আচারটা ভালো থাকবে। বা যখনই আমি তো কি করব বন্ধুরা জানেন, আমি যখনই আমার একটু ঝাল খেতে ইচ্ছা করবে তখনই আমি এখান থেকে একটুখানি নিয়ে সাথে সাথে পাটায় বেটে নেব, নাহলে ব্লেন্ডারে করে নেব, করে ভর্তার মতো করে, ব্যাস আমি ভাতটা খুবই মজার করে খেতে পারবো। তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে আপনারাও সেম প্রসেসে করতে পারেন, ভালো লাগবে। আমার প্রত্যেকটা রান্না আমি সবসময় বলি খুবই নিখুঁত, খুবই সুন্দরভাবে আপনারা বুঝেন মতো সেভাবে বলি, যাতে আপনাদেরও কাজে আসে বন্ধুরা। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে। এটা আপনারা চাইলে একটু ভিনেগার দিতে পারেন, এটা বেশি দিন থাকবে না। আপনাদের যদি ভালো লাগে আরও বেশি করতে পারেন, 2 কেজি 3 কেজিও করতে পারেন, 20 দিন অথবা 1 মাস রেখে খেতে পারি, সেভাবে আমি করছি। আমি যখনই আমার আচার বা এই ধরনের আচার করি একদম শুকনোভাবে, আপনারা দেখে বুঝতেছেন এটা কিন্তু কিচ্ছু হবে না। আমার 1 মাস 1.5 মাস 2 মাসও থাকলে নষ্ট হবে না। যাদের হাতের আচার নষ্ট হয়ে যায় তারা কিন্তু ভিনেগার দিয়ে রাখতে পারেন। এটা আমি একটা কাঁচের বয়মে পুরাই রাখবো। এই মশলা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যাবে বন্ধুরা। দেখুন এটা প্রাইভেট থেকে আসার পরে মাগরিবের পরে এখন আমি আবারও ভিডিওটা করতেছি। আচারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, মরিচের আচারটা। এখন আমি দেখুন 2টা বয়ম নিয়ে নিচ্ছি, কাচের বয়ম। তো সুন্দর এইভাবে শুকনো চামচ দিয়ে আমি চামচটা ভালো করে ধুয়ে সুতির তেনা দিয়ে মুছে নিয়েছি। এরপরে ভালোভাবে এটা বয়মের মধ্যে ঢুকাই নেব। এটা সম্পূর্ণ একদম ঠান্ডা বরফ হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন সুন্দরে 2টা কাচের বয়মে পুরাইয়ে নিলাম। এই যে লাল মরিচটা দেওয়ার কারণে আচারের লুকটাই পাল্টাই গেছে।
যেমন দেখতে ইয়াম্মি বন্ধুরা, তেমন কিন্তু গ্যারান খেতেও অসাধারণ হয়েছে মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।